ইউনূস শাহীর পরিবর্তন দরকার। এই তথাকথিত আদম ব্যাপারী সরকারের উচ্ছেদ যে কোনো সময় সরানো দরকার। এদেরকে না সরালে বাংলাদেশের মানুষ নিঃশ্বাস নিতে পারতেছে না, একে সরাতেই হবে। যে কোনো সময় যে কোনো কিছু এই দেশে ঘটবে, যে কোনো কিছুই ঘটে যেতে পারে। তবে আমাদের যুদ্ধ ঘোষণা করা ছাড়া উপায় নাই, কারণ এই দেশ স্বাধীনতা বিরোধীদের জন্য তৈরি হয় নাই, পয়দা হয় নাই। আমাদের পূর্বসূরীরা ৩০ লক্ষ মানুষের আত্মহতি, অগণিত নারীর সম্ভ্রমের বিনিময়ে দেশ কেনা আমার, এই দেশ তাদের হাতে আমরা যেতে দিতে পারবো না। তখন কোন নেতা কোন দল, ওগুলো আমাদের দেখার সময় নেই। কে কি করবে, কে কি ডাক দিবে সময় নেই, আমরা আমাদের মতো কাজ করে 12 তারিখের পরেই, 12 তারিখ থেকেই দেখতে পারবেন। আমি আবারও বলি, মির্জা আব্বাস না, শুধু ধরেন বিএনপির যারা বড় বড় নেতা, তাদের আসলে কোনোভাবে মনে করেন যে 50টা ঘোষণা করে দিল জামাতের, বিএনপির নাম নাই, বিএনপি তো মাঠে নেমে যাবে। বিএনপি তখন জামাল করে পাগলা হয়ে যাবে। ডিমের হালে 3টায় বেচা শুরু করে, 5টায় আর বেচবে না, মাঠে নামবে। আর বিএনপি যখন মাঠে নামবে, ওই যে ডক্টর মঞ্জুরের কথা বললেন যে গণ অধিকার ভাঙ্গে জাম জনতা হয়েছে, সেই তারেক বলছে যে আওয়ামী লীগের লোকজন ডেকে আনেন। ডাকতে হবে না তো, বিএনপি যখন মাঠে নামবে আওয়ামী লীগের লোকদের ডাকতে হবে, তারা তো এমনি আসবে। কারণ চোর যখন কিলানো শুরু করবে হাটের মধ্যে, তখন নিরীহ লোকে কিন্তু টানা 2টা কিল দেয়। তো জামাতের কপালে তখন টানা কিল দিবে যায় আওয়ামী লীগের, বিএনপির উপর দিকে কিলা উস্টাবে, এটা নিশ্চিত থাকেন। তাই এরা ক্ষমতায় যেতে পারবে না। ওয়াকার সাহেব আর ওই ডক্টর ইউনূস, আদম ব্যাপারী যতই চেষ্টা করুক, বাংলাদেশে আপনি জামাতকে ক্ষমতায় বসাতে পারবেন না। রিউমার তারা ছড়াবেই, তারা তো চেষ্টা করবেই। তারা মসজিদ ব্যবহার করবে, মন্দির ব্যবহার করতেছে, তারা ব্রোথেল পর্যন্ত ব্যবহার করে। আপনি কি জানেন যে শুধু রিক্সাওয়ালাদের টাকায় কিনে নেয়, শুধু মিডিয়া কিনে নেয়, তারা ব্রোথেলে গিয়ে ব্রোথেলের প্রস্টিটিউটদের তারা ভাড়া করছে। ওগুলো বলতে কেন, এটা জানেন আপনি? অবিশ্বাস হলো, এটা কিন্তু সত্য। সেখানে তারা হায়ার করতেছে, প্রস্টিটিউট ভাড়া করছে, গাঁজা ঘুরতে টাকা দিতেছে, এগুলো বলতে যে তোরা বল যে জামাত ক্ষমতায় যেতেছে। তো এগুলো শোনেন, ওই যে চিরা ভিজাইতে পানি লাগবে, মিষ্টি কথায় চিরা ভিজবে না, চিরা ভিজাইতে পানি লাগবে। জামাতকে ক্ষমতা যেতে ভোট লাগবে। জামাতের এখন আমাদের জামালপুরের ভাষায় বলি, এত মুরদে কোলায় নাই, এত মুরদ হয় নাই জামাতে, অত বড় সাংগঠনিক ক্ষমতা হয় নাই সারা বাংলাদেশে সে দখল করে নেবে। এত সস্তা না। বাংলাদেশের মানুষ পদ চরিত্র এখনো ভুলে যায় নাই। ওই বিএনপি যদি, বারবার বলেছি কথা, বিএনপি যেদিন বলবে যে জামাতকে তারা 22 তালাক দিছে, 7 দিনের মধ্যে আপনি জামাত বাংলাদেশে হারিকেন লাগাই খুঁজে পাবেন না। পেটে পাড়া দিয়ে পাবলিক ওদের ঘুরি বের করে ফেলবে, সবকে বিএনপি যোগ দেবে, আপনি নিশ্চিত থাকেন। কিন্তু খুঁজে পাবেন না জামাত। বিএনপি যেদিন এদের যেদের 22 তালাক বুঝেন তো, 1 তালাক 2 তালাক 3 তালাক, ওটা হলে 22 তালাক। বিএনপি এখনো তো 1 তালাক দিয়ে রাখছে, 2 তালাক হতে নাই, 3 তালাক, মানে 22 তালাক হয় না। 22 তালাক দিতে বলেন, হারিকেন লাগে জামাত খুঁজে পাবেন আপনি। ক্ষমতার সাথে কেউ কাউকে ছাড় দেয় না ভাই। এই যে আপনার সাথে আমার এত ভালো সম্পর্ক, টরিক ভাইয়ের সাথে এত সুন্দর সম্পর্ক, ইলেকশন যখন করতে যাব না, ওই ইলেকশন করতে গেলে দেখবেন আপনারাও আমি চিনবো না, আপনারাও আমারে চিনবেন না ভাই। ক্ষমতা অত সহজ না, অত নালিয়া দেশের না। জামাত যে স্বপ্ন দেখতেছে, তার জন্য এই ইয়ের স্বপ্ন আধুরাই রেখে যায়। তাকে ওই প্যার কা কাহিনী গান গাইতে গাইতে বাংলাদেশ ছাড়তে হবে। আর তারপরে তো আওয়ামী লীগের লোক, মুক্তিযুদ্ধের পক্ষের লোক মাঠে আসবেই। তারা তো দেশ থেকে গায়েব হয়ে যায় নাই, তো আপনি জাদু করে গায়েব করে দেন নাই। ধরে নিলাম 5,000 10,000 লোক ভারতে চলে গেছে, বা সারা বিশ্ব কোথাও না কোথাও চলে গেছে। আর যে কোটি কোটি মানুষ, তারা কোথায়? তারা তো বাংলাদেশে আছে। বরং এই মানুষগুলো শানিত হচ্ছে, শান দিতেছে। বিএনপি যখন শানিত শান দিতেছে, এরাও শান দিতেছে সময় মতো। আর ওই যে আন্তর্জাতিক কিছু বিষয় আছে, যাতে বাংলাদেশ একটা সমস্যার সৃষ্টি হয়। এখানকার বাংলাদেশের সম্পদ খুব একটা আছে বলে আমি মনে করি না, তবে জিও মানে ভূ রাজনৈতিক কারণে এই বাংলাদেশটা দরকার। তার জন্য বিভিন্ন দেশ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করবে, এটাই স্বাভাবিক। তারা চাইবে যে বাংলাদেশে একটি দুর্বল আচক এখানে থাকবে। জামাত যে মুনাফেক, হিপোক্রেট বা ভণ্ড, এটা তো নতুন করে বলার কিছুই নাই। এরা কখনো নিজেরা নিজের স্বার্থে জঙ্গি সাজবে, কখনো অন্যকে জঙ্গি বানাবে। তারাই বলে জঙ্গি নাই, সব নাকি আওয়ামী লীগে জঙ্গি বানায়। এখন জামাত গিয়ে বলে যে এই চরমনায় পীরেরা হলো জঙ্গি। এটা তারা আমাদের কথা না, চরমনায় পীর বলছে। এখন জামাতের মুনাফিকিনে নতুন কিছু করে বলার আর নাই, প্রতিদিনই তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে। 71-এ তো মানুষ দেখেছেই, 2024-এ 25-এ 26-এ মানুষ দেখতেছে তাদের মুখের ভাষা কি, তাদের কাজ কি, তাদের কর্ম কি। ওই যে ছাল নাই কুত্তার নাম বাঘা, আমাদের দেশে একটা কথা আছে। আর একটা কথা আছে যে বাপ দাদার নাম নাই, চান মন্ডলে বিয়াই।
তারে জিজ্ঞেস করছে আপনি কে, সে বলবে জামাতের প্রার্থী বা তার পরিচয়, সে বলেছে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। এটা তো পরিচয় হলো না ভাই। মনে করেন আমি আর মঞ্জুরে খোদা তরিক ভাই আমরা রাজনীতি মানে একই সাথে ইলেকশন করেছি, আমাকে যদি তখন কেউ পরিচয় জানতে চায় আমি কি বলবো তরিক ভাইয়ের প্রতিদ্বন্দ্বী আমি, বা তরিক ভাই বলে আমি প্রতিদ্বন্দ্বী, এটা বলতে যাবে? এটা তো তার মানে কি, মানে বাপ তো চান নাম নাই চান মন্ডলে বিয়াই, বিষয়টা এরকম। আর ওই যে যাদের দেখলেন এখন খোটার জুড়ে তো পাঠা কুদে, আমি তো ওই যে ডক্টর সাহেবের মতো বলতে পারবো না, আমি তো স্ট্রিট পিপলের ভাষায় বলতেছি, আমি সরি, একটু হয়তো ছন্দপতন ঘটে যাচ্ছে। শুনেন, যাদের কোনো যোগ্যতা নাই আর ওই যে খালি পাতিল বাজে বেশি, তাই ওইখানে সে যে লাফালাফিটা করলো সেনাবাহিনীর সামনে এবং বলল যে জামাতের নাকি পা ধরে থাকছে সেনাবাহিনীর লোকেরা, এটা এটা সে যে সংসদ সদস্য হিসেবে অযোগ্য তার এই বক্তব্যে প্রমাণ হয়েছে। দ্বিতীয়, সে বাংলাদেশের সরকারি একটা প্রতিষ্ঠানকে যেভাবে বেজ্জতি করেছে, অবশ্য ওয়াকার সাহেবের যদি ইজ্জত থাকতো তাহলে এতক্ষণ একটা অ্যাকশনে যাইতেন, তার তো ইজ্জত নাই। একদিকে এই মুহূর্তে সেনাবাহিনী শুধু, আমরা আগে শুনতাম ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, এইবার বাংলাদেশে 2026 সালে এসে দেখতেছি 25 সালে 24 সালে দেখলাম যে ঢাল তরোয়াল নিয়েও নিধিরাম সর্দার খুঁজে পাওয়া যায়, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তাই কখন ইট খুলে নিতে চায় আমার ভাবির পোলারা কিছুই বলে না, কেউ আবার তাদের কুকুর বলে, কেউ সেনা নিবাস আক্রমণ করতে চায়, কেউ আবার সেনাবাহিনী পোশাকি লোকের কাঁধে পাড়া দিয়ে উঠে নামে, আমরা দেখেছি, এটা আমরা স্পষ্ট দেখেছি। তো এরকম বেজ্জতি হওয়ার পরেও যদি তাদের মানির মান তো পাহাড়ের সমান মনে করে, তাহলে তো আমাদের কিছু করার নাই। আর এদের পিছনে খুঁটি আছে, এদের পিছনে আইএসআই আছে, এদের পিছনে তুরস্ক আছে, এদের পিছনে আফগানিস্তান, পাকিস্তান এবং আপনার শিয়া সমর্থিত যে জঙ্গি গোষ্ঠী তাদের মদত আছে। এই সাহস, তারা মনে করে এগুলো তাদের ভাই বন্ধু, তাদের জন্য চলে আসবে ইরান থেকে, ইয়েমেন থেকে, ইরাক থেকে চলে আসবে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, তুরস্ক থেকে চলে আসবে এদের জন্য জেহাদ করতে বাংলাদেশে। এই হলো তাদের হিম্মত, কারণ নির্বোধেরা তাদের যোগ্যতা সম্পর্কে তো জানে না, তাই যা ইচ্ছা তাই করতে পারে। তো জামাত মনে করতেছে যে আওয়ামী লীগ মাঠে নাই, বিএনপিও তারা ছেঁচড়া সাদাবাজ, সুতরাং এদের দেখে এখন তারা ভয় পাচ্ছে না। 3-4-5% নিয়ে জামাত যে ভাব দেখায়, এদের যদি 30-40% থাকতো তাহলে যে কি ঘটতো। তবে জামাতের আজকে এই আস্ফালনের জন্য সেনাবাহিনী যেমন দায়ী, তেমনি এই দেশের রাজনীতিবিদরাও দায়ী। বিএনপি আওয়ামী লীগ বারবার কেউ প্রকাশ্যে কেউ গোপনে কোলে তুলে এদেরকে ভিডার খাইয়েছে, আজকে তারাই, তাদের দ্বারাই কেউ দেশ ছাড়া, কেউ দেশের ভিতরে তাদের মুখোমুখি অবস্থা। এর জন্য আমি বাংলাদেশের রাজনীতিবিদদেরই দায়ী করবো, এমনকি দেশের কিছু কিছু বুদ্ধিজীবী আছে তাদের দায়ী করবো। জামাতের ব্যাপারে, মৌলবাদী ব্যাপারে তারা সবসময় একটা দায় ছাড়া গোছের বক্তব্য দিতেন। বাংলাদেশে আপনি যাদেরকে জিজ্ঞেস করবেন যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কে, বলবে পাক হানাদার বাহিনী, বড় জোর পড়বে রাজাকার আল বদর। কিন্তু আসলে যে মুক্তিযুদ্ধ বিরোধী কারা কারা ছিল, কতগুলো সংগঠন, তারা কারা, তাদের পরিচয় কোনো দলই বলতে চায় না, লজ্জা পায়। বামপন্থীরা একটু আগে মাথা চারা দিয়ে উঠতো বলতো, এখন বামপন্থীরা অনেকটা নীরব হয়ে গেছে, কারণ তাদের সাংগঠনিক ভাবে তাদের যোগ্যতা ক্ষমতা আরো কমে গেছে। সুতরাং তাদের কিন্তু বিএনপি আওয়ামী লীগের তো সাংগঠনিক যোগ্যতা কম নাই, কিন্তু তারা কিন্তু ভাষণের নাম নিতে লজ্জা পাইত। তারা কখনো, আমরা দেখেছি কিভাবে আপোষ করেছে মৌলবাদী শক্তির সাথে। আওয়ামী লীগ আপোষের সর্বশেষ পরিণাম আমরা দেখেছি এই হেফাজতের সাথে তাদের দহরমহর। বিএনপির সাথে জামাতের পুরনো প্রীতির নতুন করে বলার কিছু নাই। আবার কখনো কখনো ভেতরে ভেতরে আওয়ামী লীগের লোক তাদেরকে পেলে পুষে মানুষ করেছে, এটাও শোনা যায়। সুতরাং এই মৌলবাদীর যে খপ্পর আজকে জামাতের আস্ফালন, এর জন্য বাংলাদেশের রাজনীতিবিদরাও দায়ী, সেই সাথে বাংলাদেশের বুদ্ধিজীবীরা অনেকাংশে দায়ী। আমাদের জনগণকে সবসময় তারা বিভ্রান্তির মধ্যে রেখেছে, স্পষ্ট তাদের কোনো ভূমিকা ছিল না। তার জন্য আজকে আমাদের এই স্বাধীনতা বিরোধীদের কথা শুনতে হয়। তারা এমন একটা রিউমার ছড়িয়ে দিয়েছে, মানে দেশের আনাচে কানাচে ক্ষমতায় চলে যাচ্ছে, অথচ এদের সমর্থন হচ্ছে মাত্র 3-5%, মানে সর্বোচ্চ 5%। 3-5% দিয়ে আপনি ক্ষমতায় চলে যেতে পারবেন। রিউমার এরা অবশ্যই এরা মনে করতেছে যে বাংলাদেশটা হলো ফেসবুকের টাইম লাইন, তাই যা ইচ্ছা তাই বলবো, মানুষ এটা খেয়ে নেবে। অত নালে আর দেশের না, অপেক্ষা করেন, দেখতে থাকেন। 12 তারিখ তো আর বেশি দিন নাই, ওই তথাকথিত নির্বাচন আমার তো এখনো বাজি আছেই যে 11 তারিখ 11টা 59 পর্যন্ত আমি নিশ্চিত নির্বাচন হচ্ছে না। তারপরেও যদি কোনো কারণে ফাঁক ফকরতে হয়ে যায়, দেখতে পারবেন দেশে কি ঘটে। দেশে একটা গভীর অন্ধকারের মধ্যে পড়ে যাবে, কারণ ক্ষমতায় আসার পরে
আর জামাত তো কত কিছু করার চেষ্টা করবে, আপনি তো চিন্তাই করতে পারবেন। জামাত তো ধরে নিচ্ছে তারা ক্ষমতায় যাবে, আর যখন ক্ষমতায় যেতে পারবে না, আর তো পারবেও না, তখন তারা একটা ঝামেলার সৃষ্টি করবে। আপনি দেখবেন জামাত এটা, তাদের তো বট বাহিনী প্রচুর। এই বট বাহিনী ফেসবুকে, এটা এটা সৈয়দ আশরাফ সাহেব বহু আগেই বলে গেছেন যে এই ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু এই স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা দখল করে নিছে। 2013 সালে তিনি বলে গিয়েছিলেন, 12 বা 13 সালে, এবং এটাই সত্য প্রমাণ হচ্ছে এখন। তো এই জন্য মনে হচ্ছে যে তারা ক্ষমতা চলে যাবে বা গেছে। এরা দেখবেন এরা প্রচুর পয়সা খরচ করতেছে। অনেকে আবার রাগ করে বললে, আমি একবার একটা পোস্ট দিয়েছিলাম যে পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো মত, কোনো আদর্শ প্রতিষ্ঠিত হয় না, তার মধ্যে অর্থ আছে। পৃষ্ঠপোষকতা তো শুধু, পৃষ্ঠপোষকতার মধ্যে অর্থ একটা অংশ, অর্থই সব তা না। পৃষ্ঠপোষকতা বলতে শুধু অর্থ না, অর্থ আছে, অর্থ অন্যতম। তখন অনেকে সেটা প্রতিবাদ করেছিল, কিন্তু আজকে দেখেন জামাত কি করতেছে, কিন্তু টাকার জোরেই তারা এগুলো করতেছে। তো রিউমার ছড়িয়েছে, হয়তো কিছুটা তাদের ভোট বাড়তে পারে এই কারণে, কিন্তু তারা ক্ষমতায় যেতে পারবে না। তার কারণ দুইটা, দেশের ভিতরে কি সেটা বলি, বিদেশেরটা আমি আপাতত বললাম না। দেশের ভেতরে 1 নম্বর, বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা বিরোধী যে ভূমিকা 71-এ সেটা এখনো ভুলেনি। গণজাগরণ মঞ্চে যে লাখো লাখো লোক প্রতিদিন এসে বসে থাকতো, কত বড় জমায়েত, কত বড় জমায়েত, সেটা আপনি দেখেছেন, জানেন, আপনি শুনেছেন। আমরা তো সেখানে আন্দোলনেই ছিলাম। এই মানুষগুলো কিন্তু মারা যায়নি, এই মানুষগুলো দেশে আছে। তো এরা তো বসে থাকবে না ভাই। এরকম যারা, এছাড়া আবার বিএনপির যে শক্তিটা, বিএনপি যেটা আমাদের ডক্টর সাহেব বললেন, যে বিএনপি তো ধরে নিয়েছে যে তারা ক্ষমতার কাছাকাছি। জামাত যেমন মনে করতেছে যে ক্ষমতা তারা নিয়ে নেবে, কিন্তু বিএনপি তো ক্ষমতার একেবারেই কাছাকাছি। এবং ভোট হলে যে জামাত ফেল করবে, বিএনপি পাশ করবে, এটা একটা দুধের শিশুও বলে দিবে। রিউমার দিয়ে তো আপনি পাশ করাইতে পারবেন না ভাই। জনসভা রিউমার দিয়ে কোনোদিনই ইলেকশনে পাশ করা যায় না, এটা আমরা বহু দেখেছি। তো বাংলাদেশে এই মুহূর্তে জামাতকে ক্ষমতায় এনে তাদের যে বিভৎস রূপ আমাদের নতুন করে দেখতে হবে না, যেটা ডক্টর মঞ্জুর খোদা বললেন, যে 71-এ যা ঘটিয়েছে তার 10 ভাগের 1 ভাগও যদি কেউ স্টাডি করে, বিশ্বাস করে, তারপর তো জামাতের ধারে কাছে তার থাকার কথা না। এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। স্বাধীনতা বিরোধী জামাত 30 লক্ষ হত্যাকারী, অগণিত নারীর ধর্ষণকারী, সহযোগী, তারা এখনো বাংলাদেশে রাজনীতি করে। এটা তো মানে তারা রাজনীতি করতেছে, এটাই তো ব্যর্থতা এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির জন্য। লজ্জা, দুঃখের, ক্ষোভের, আমি বুঝে উঠতে পারি না এরা এরা কিভাবে এটা এদের টলারেট করে। নতুন করে আবার তো এদের ক্ষমতায় কাঁধে, বানরের তো আপনি কেবল কোলে উঠাইছেন, হ্যাঁ বানরে বলতেছেন যে বানর একটু গাড়ে তুলে দেখি বানর কেমনে নাচে, বানর কি করে, এটা তো হইলো না। বানর তো এমনি আপনি কোলে নিয়ে রাখছেন, তাতেই যা করতেছে, বানর আপনার কোলে উঠে আপনারে কামড়াইতেছে, তাহলে মাথায় উঠলে তো আপনি পেশাব করে দিবে। তো এটা তো হইলো না, এইভাবে তো আমরা এটা করতে পারি না, কোন অবস্থাতে আমরা এটা করতে পারি না, চাইও না, হতে পারে না। কে কোথায় ভোট দেবে, কোথায় দেবে না, 12 তারিখ খুব বেশি দূরে নাই, আছে আর কয়দিন, দেখেন কি ঘটে। আমি আবারও বলি, নির্বাচন হইলেও বহু কিছু ঘটবে, না হইলেও বহু কিছু ঘটবে বাংলাদেশে। 12 তারিখ একটা, কিন্তু যেহেতু একটা তারিখ দিয়ে দিয়েছেন, এই তারিখকে আপনাকে, এই তারিখের উপরে বেস করে, এই তারিখের উপরে দাঁড়িয়ে পিলার, এটা একটা পিলার, এর উপরে অনেক কিছু ঘটবে বাংলাদেশে। বিএনপিরও বাদ ভেঙে গেছে, কারণ তারাও 17 বছর ক্ষমতার বাইরে ছিল, সুতরাং তারা উন্মাদ হয়ে আছে ক্ষমতায় নেওয়ার জন্য। জামাত উন্মাদ হয়ে গেছে ক্ষমতা, এই যে অলিখিত ক্ষমতাটাকে লিখিতভাবে ধরে রাখার জন্য। তাই তারা ভোট টেম্পারিং, মাইগ্রেট করা, যেটা বললেন ডক্টর মঞ্জুরের কথা বললেন, যে এই যে এত হাজার হাজার মানুষ মাইগ্রেট করা, ভোটার মাইগ্রেট করা, এটা সরকারের ইন্ধন ছাড়া, গ্রিন সিগন্যাল ছাড়া অসম্ভব। আজ পর্যন্ত আমি আমার বাচ্চার জন্ম নিবন্ধন পাইনি, ঘুষ দিও না, আমার বাচ্চার জন্ম নিবন্ধন পাই না, আমি দেয় না। তাইলে আর সেখানে আপনি 30,000, 40,000, 50,000, 1 লাখ মানুষ ভোটার আপনি এই মানে বাংলার এই প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে গেলেন, তো সরকারের মদত রয়েছে, তাছাড়া তো সম্ভব না। তো এটা ভালো হচ্ছে না। এই যে শুধু তো বাংলাদেশের ভোটার না, এখানে অনেকেই আমাদেরকে তথ্য দেন যে রোহিঙ্গাদেরকে, যাদেরকে পাসপোর্ট দেওয়া হচ্ছে, বা রোহিঙ্গাদেরকে অনেকেই বিভিন্ন জায়গায় নিয়ে ভোটার করা হয়েছে। কারণ রোহিঙ্গারা তো এখানে, এই জনগোষ্ঠী তো অনেকেই বলেন জামাত সমর্থিত বা জামাত তাদেরকে পরিচালনা করে। এ বিষয়ে কি বলবেন? রোহিঙ্গারা জামাত পরিচালনা করে কিনা, ওই প্রশ্নের আগে আপনাকে আমি, আপনার চ্যানেলে বলছি কিনা জানি না, অনেক চ্যানেলে, কয়েক চ্যানেলে বলেছি, রোহিঙ্গাদেরকে জিজ্ঞেস করেন তো শেখ হাসিনা সম্পর্কে বলবেন যে 10 লাইন কথা বলো খালেদা জিয়া আর জামাত সম্পর্কে, তাহলে দুধ কা দুধ, পানি কে পানি হয়ে যাবে। শেখ হাসিনার নামে 10টাও কথা বলতে বলবেন, 10 বাক্য, ওরা 30 বাক্য আপনার দিয়ে গালাগালি করবে।
কিন্তু খালেদা জিয়ারে তারা খালা মনে করে, আর এই জামাতের আমিরে তারা মামা মনে করে। বিশেষ না, আপনি 10টা আপনার পছন্দ মতো যে কোনো রোহিঙ্গা লোকের যারা রোহিঙ্গা তাদের নিয়ে আসেন। এই রোহিঙ্গারা কি মনে করে আপনি জানেন? আমার সামনে বলেছে, রোহিঙ্গারা আমার সামনে শেখ হাসিনাকে যে গালি দিয়েছে, আমি হতভম্ব হয়ে গেছি, বোকা হয়ে গেছি। এই রোহিঙ্গারা সেই রোহিঙ্গারা না যে ছাত্রলীগ তাদের যুবলীগ তাদের খাওয়াইতে গেছিল কক্সবাজারে, তারা মেরে ফেলছে না গুলি করে। আপনি রোহিঙ্গারা তো একটা মৌলবাদী, এরা অত্যন্ত জঙ্গি মানসিকতা। যাদেরকে আপনি যদি কন্ডম দেন এরা বলে যে ওটা হারাম, ওটার ভিতরে লবণ রেখে দেয়, কিন্তু তারা কন্ডম ইউজ করে না, বলে হারাম। তারা নাকি দুনিয়ার কিছুই বুঝে না, ওইটা কেমনে বুঝলো? যারা নাকি দুনিয়ার কিছুই বুঝে না, অশিক্ষিত মূর্খ, ওইটা কেমনে বুঝে?